এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করল ৮৩% শিক্ষার্থী। পাশের হারে পিছিয়ে ছেলেরা, কারণ খুঁজে দেখার নির্দেশ প্রধানমন্ত্রী। 2 অসুস্থ সন্তান নিয়ে 40 বছর ধরে এক মায়ের মানবেতর জীবন। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Online Properties Limited. এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। চলতি বছর এসএসসিতে গড় পাশের হার ৮৩.০৪%, যা গত বছরের তুলনায় ২.৬৫% বেড়েছে। এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই তথ্য জানান। এর আগে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে দেখা যায় সর্বোচ্চ পাস যশোরে ৯২.৩২%, সবচেয়ে কম সিলেটে ৭৩.৩৫%। ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাশের হার বেশি। জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। গতানুগতিক মানসিকতার বাইরে গিয়ে কর্মমুখী শিক্ষায় অংশ নিতে পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। বলেন, প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থী যাতে এসএসসি পর্যায়ে পার করতে পারে সেটাই লক্ষ্য। ৩ বছর পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের সামাজিক একটা যেটা সংস্কৃতিগত একটা প্রচলন হয়ে গিয়েছে যে আমরা অকৃতকার্য হলে সামাজিকভাবে নিগৃহীত করা, বা এটা একেবারে খুবই খারাপ একটা বিষয়। কারণ পৃথিবীর অনেক দেশে এই বয়সে এই পরিমাণ শিক্ষার্থী পাশ করে না, কিন্তু আমাদের দেশে কিন্তু করছে। সেটা আমাদেরকে অবশ্যই তাদেরকে উৎসাহিত করতে হবে, এবং আমরা এই যে একটা মানসিকতা, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। এটা আমাদের দুর্বলতা, শিক্ষার্থীর দুর্বলতা নয়। মাধ্যমিকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা কম দেখে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসির পাশের হারেও প্রতি বছর কেন ছেলেরা পিছিয়ে যাচ্ছে সেটাও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অনুলিপি গ্রহণ করার পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই উদ্বেগ জানান। ফলাফল ঘোষণা করছি। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ১২ই মার্চ। ঠিক ২ মাস পর রোববার এর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফলাফল প্রকাশের এই অনুষ্ঠানে পাশ করা সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান সরকার প্রধান। একই সঙ্গে ফলাফল যাদের ভালো হয়নি তাদের পাশে থাকতে অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ দেন তিনি। কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয়, গালিমন্দ করে, তাহলে দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না, কিছু ঘটনা ঘটিয়ে ফেলে। তো নিশ্চয়ই আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে। সেই জন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারল না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পিছিয়ে পড়েছিল দেশের শিক্ষা ব্যবস্থা, আলোর মুখ দেখেনি দেশের প্রথম শিক্ষানীতিমালা। তবে এখন সর্বজনীন শিক্ষা ব্যবস্থা কার্যকর করছে সরকার। একই সঙ্গে প্রাথমিক শিক্ষাকে আরো আনন্দময় করতে শিক্ষকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে। প্রধানমন্ত্রী বলেন, এবার ১১টি শিক্ষা বোর্ডের মোট শিক্ষার্থী ২০,৩৮,১৫০ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ১০,৩৮,৭৮৬ জন, আর ছাত্র সংখ্যা ৯,৯৯,৩৬৪ জন। ছেলেরা পিছিয়ে আছে পাশের হারেও। প্রকাশিত ফলাফল অনুযায়ী গড় পাশের হার ৮৩.০৪%, যেখানে ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭% আর ছাত্রদের ৮১.৫৭%। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে
কেন আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এসএসসিতে পাশের হারে এগিয়ে যশোর, পেছনে পড়েছে সিলেট। এবারও এসএসসিতে পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ফলাফল পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। মা দিবসে অনেক শিক্ষার্থী ফলাফল উৎসর্গ করে মাকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রত্যাশিত ফল, তাই ঢাকঢোল বাজিয়ে উল্লাস শিক্ষার্থীদের। পাশের হারে সবার উপরে যশোর শিক্ষা বোর্ড 92.32%। ফল নিতে মা বাবা সহ শিক্ষার্থীরা উপস্থিত প্রিয় প্রতিষ্ঠানে। আনন্দ বেশি পাশের। পরিশ্রম করছি এসএসসি পরীক্ষার সামনে, মা বাবার পরিশ্রম সবকিছু মিলায়ে মা বাবাও অনেক সাপোর্ট করছে, শিক্ষকরা বিভিন্ন ভুল হলে শিখিয়ে দিয়েছেন। এত পাশ কেন, ব্যাখ্যা যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের। 10 জেলায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সেমিনার সিম্পোজিয়াম অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করতে পেরেছি বলেই আজকের এই ফলাফল। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাশের হার ও জিপিএ 5 দুটোই বেড়েছে। সব ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। আলহামদুলিল্লাহ জিপিএ 5 আসছে, আমি খুবই খুশি। ম্যামদেরকেও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমাকে এতদিন ধরে তারা পড়িয়েছেন। ময়মনসিংহেও বাঁধ ভাঙা আনন্দ। ভালো ফলে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। আমাদের ইনশাআল্লাহ বিদ্যালয়ের রেজাল্ট অনেক ভালো। আমরা সামনে আরো বেশি আশাবাদী যে আরো বড় ফলাফল করবে ইনশাআল্লাহ। আনন্দ আলাদা নয় চট্টগ্রামে, তবে অভিভাবকদের উচ্ছ্বাস একটু বেশি। 2 বছর ধরে এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি, সেখানে গোল্ডেন এ প্লাস এসে খুব ভালো লাগছে। একটা ভালো রেজাল্ট কিন্তু এমনি এমনি আসে না। বাচ্চাদের ত্যাগ, মা বাবার একটা ত্যাগ, শিক্ষকদের একটা পরিশ্রম, সবকিছু মিলিয়ে কিন্তু একটা রেজাল্ট। ফলাফল ভালো। কুমিল্লায় স্কুলের ভেতরে ও বাইরের সড়কে শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি। ছেলেরা হচ্ছে একটু পড়ে না, ওরা বাইরে থাকে, মেয়েরা তো সারাদিন বাসায় থাকে, ওরা বাসায় পড়াশোনা করে। কিন্তু আমরাও কিন্তু অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু পড়ালেখা ঠিক লাগে না। আলহামদুলিল্লাহ আমরাও হয়েছে। দিনাজপুর ও বরিশালের শিক্ষার্থীরা জানালো তাদের ফল ভালো করার রহস্য। আমরা আমাদের শিক্ষকদের মান রাখতে পেরেছি। আমরা যেটা আমরা আশা করেছিলাম তেমনই রেজাল্ট হয়েছে। অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না, আসলে অনেক খুশি। আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি। 10 বছর কষ্ট করার পরিশ্রমের ফল আল্লাহ পাক আজকে আমাদের দিয়েছে। এবার সবচেয়ে কম 73.35% শিক্ষার্থী পাশ করেছে সিলেট শিক্ষা বোর্ডে। কেন এমন ফলাফল? কারণ খুঁজছেন শিক্ষকরাও। প্রায় সময় দেখা যায় যে সিলেটের রেজাল্টটা ওইরকম আশানুরূপ হয় না মনে হয়। তো এটার জন্য আসলে শিক্ষার্থীদের প্রচেষ্টার অভাব অবশ্যই আছে, বা অভিভাবকদের আর বিদেশ গমন হয়তো বা একটা কারণ থাকতে পারে এটার মধ্যে। তবে পাশ করার আনন্দ সবখানেই এক। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছি, সময় হলো একটা বিরতির। ফিরে আসছি আরো জানিয়ে। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও আহত শিশুর পরিচয় মিলেছে। আগামী 15 মে থেকে বাজারে আসছে রাজশাহী রাম। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। অবশেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা মায়ের পরিচয় পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয় মায়ের মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদছিল এক শিশু। পরে জানা যায় শিশুটির মায়ের নাম মোসাম্মদ জায়দা। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাংলাবাজার কুশিউড়া গ্রামের রমিজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার মধ্যরাতে ময়মনসিংহের ভালুকায় এক সড়ক দুর্ঘটনায় শিশুটির মা মারা যান। তার মৃতদেহের উপর লুটিয়ে পড়ে কাঁদছিল অবুঝ শিশুটি। শিশুটির কান্নায় আশপাশের মানুষ তাকে কোলে তুলে নেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় ওই মায়ের পরিচয় মেলে। পুলিশ জানায় নিহত ওই নারী ভালুকার জামিরদিয়া আইডিয়াল মোড়ে এক বাসায় ভাড়া থাকতেন। আমরা ইতিমধ্যেই খোঁজ খবর নিয়ে ওই মহিলার ঠিকানা সংগ্রহ করেছি। তার ভাই রাত্রেই রওনা দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে যাতে তাড়াতাড়ি সে তার নিজস্ব মানুষের কাছে ফিরে যেতে পারে। তো আমরা সেটা শুনে এখন আমরা খুশি। বিশ্ব মা দিবস আজ।
40 বছর ধরে এনএনসেফালিতে আক্রান্ত 2 ছেলেকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের তাহমিনা বেগম। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে তার 2 সন্তান হাঁটাচলা তো দূরের কথা, বলতে পারে না কথাও, এমনকি খেতেও পারে না নিজ হাতে। অসহায় মায়ের একটাই চিন্তা, তার মৃত্যুর পর কে দেখবে তার সন্তানদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের বিশ্বাসপাড়ার মৃত ফানসুর আলী ও তাহমিনা দম্পতির 4 সন্তানের মধ্যে ছোট 2 ছেলে রহিম ও অলি। এনএনসেফালিতে আক্রান্ত রহিমের বয়স 40 ও অলির 35 বছর। তাদের নেই কোনো কর্মক্ষমতা, বলতে পারে না কথাও। হাঁটাচলা থেকে শুরু করে খাওয়া দাওয়া কিছুই নিজেরা করতে পারে না। জন্মগত ত্রুটির কারণে এনএনসেফালিতে আক্রান্ত 2 সন্তানের ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত সবকিছুই করে দিতে হয় মা তাহমিনা বেগমকে। মায়ের চোখের আড়াল হলেই বাইরে চলে যায় 2 ভাই রহিম অলি। তাই বাইরে গেলে তাদেরকে বেঁধে রেখে যান মা তাহমিনা। স্থির থাকে না কোনো সময়, সবসময় যন্ত্রণা হয়। এটা একটু যদি শান্ত, এটা একমাত্র উপার্জনক্ষম বড় ভাইয়ের মুদি দোকানের সামান্য আয় দিয়ে কোনো রকমে চলছে পরিবারটি। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জনপ্রতিনিধি সহ প্রতিবেশীদের। তাদের পরিবারটা খুবই নিঃস্ব, সবই করে না ওনারা, মানে রাখালের মতো নিয়ে থাকতে হয়। সময়তে ছেড়ে দেয়, কারণ কিচ্ছু বোঝে না। যদি তাদের সরকার সহযোগিতা করে তাহলে তাদের ভালো হবে। পরিবারটা যাতে কিছুটা স্বচ্ছতার সহিত চলাফেরা করতে পারে সেই জন্য ব্যবস্থা নিব বলে আমি মনে করছি। এনএনসেফালি আক্রান্তদের নেই কোনো চিকিৎসা, তবে সঠিক যত্ন, ভালো ব্যবহার ও পুনর্বাসনের মাধ্যমে তাদের অনেকটাই ভালো রাখা সম্ভব। এই অসুখ আসলে ভালো হন না, এই বাচ্চারা যেভাবে এসেছে এভাবেই থাকবে, বাকি জীবনটা টেক কেয়ারের উপরে চলবে। শারীরিক ও মানসিক ভারসাম্যহীন এবং দৈহিক গঠনের কারণে সবার অবহেলা, উপহাসের পাত্র হলেও মায়ের চোখের মণিতারা। প্রতিবন্ধী 2 সন্তানকে নিয়ে তার নেই কোনো দুঃখবোধ, বরং তার অবর্তমানে সন্তানদের কি হবে এটা ভেবেই চোখ ভিজে আসে স্নেহময়ী অসহায় এই মায়ের। আমি মরে গেলে ছেলেপেলের গোসল করা, খাওয়া দাওয়া কি করবে না করবে এই চিন্তা না, চোখে পানিও বহে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, প্রায় প্রতিদিনই ঝরছে প্রাণ। ফেনীর বিসিক মোড় থেকে জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে 26 কিলোমিটার অংশ, এটি আসলে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কারণ এখানকার যারা ঢাকা চট্টগ্রামমুখী যে সকল গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িগুলোর ড্রাইভাররা আসলে বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, এরকম অভিযোগ রয়েছে। পাশাপাশি ড্রাইভারের পরিবর্তে আসলে হেল্পার দিয়ে গাড়ি চালানো হচ্ছে, যেখানে অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাগুলো ঘটছে বলে আমাদেরকে এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আসলে এখানে সার্ভিস লেন না থাকার কারণে মহাসড়কের পাশে যে সকল পথচারী হাঁটেন সে কারণেও কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে। এবং এখানকার স্থানীয় যে সকল 3 হুইলারগুলো রয়েছে, সিএনজি, অটোরিকশা, এগুলো কিন্তু আসলে মহাসড়কে বেপরোয়াভাবে চলছে। এবং যে মূলত বিষয় হচ্ছে যে এখানে তদারকি না থাকার কারণে মূল যে বিষয়টি সেটি এখানে বারবারই আসলে দুর্ঘটনাগুলো ঘটছে। এবং দুর্ঘটনার পয়েন্টগুলোও কিন্তু একই। ফেনীতে কিন্তু ঝুঁকিপূর্ণ 2টি ক্রসিং রয়েছে, যে ক্রসিংয়ে এখন পর্যন্ত আসলে কোনো ট্রাফিক ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এখানকার যে হাইওয়ে পুলিশ রয়েছেন তারা যদি সঠিকভাবে তদারকি করেন এবং সবসময় যদি মহাসড়কে অবস্থান করেন তাহলে এরকম দুর্ঘটনা কম ঘটবে বলে আমাদেরকে এখানকার সাধারণ মানুষ যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। গিয়েছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। দেশের খবরে আছি, সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সবাইকে দেশের খবরে। যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাতে শঙ্করপুর আকবরের মোড় বারেক সড়কে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নূর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের ছাত্র। স্বজনরা জানান, শুক্রবার শঙ্করপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে বিরোধ হয়। স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন, তবে শনিবার রাতে শঙ্করপুর
চোপদারপাড়া এলাকার পচা, কানারনি, রিয়াদ, মনির সহ আরও কয়েকজন নূরকে ছুরিকাঘাত করে একটি ঘরে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনা হাসপাতালে নেয়ার পথে নূরের মৃত্যু হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও মাদার বক্স আবাসিক হলের মধ্যবর্তী স্থানে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 11:30টার দিকে সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী সোহরাওয়ার্দী হলের সহসভাপতি আতিকুর রহমানের কথা কাটাকাটি হয়। দুই পক্ষ হাতাহাতিতেও জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আতিকুর রহমানের কক্ষে ভাঙচুর চালানো হয়। পরে ক্যাম্পাসের বাইরে থেকে নিয়াজ মোর্শেদের ছাত্রলীগের কিছু বহিরাগত কর্মী হলে প্রবেশ করে। এই ঘটনার পর রাবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রায় 3 শতাধিক নেতাকর্মী মাদার বক্স হলের সামনে অবস্থান নেয়। মধ্যরাতে শুরু হয় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বাইরে ও ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। মেলায় ঢাকার 50টি স্টল সহ স্থানীয় আরও কিছু প্রকাশনী সংস্থা ও বই বিক্রয়কারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রংপুরের বইমেলা প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় পর্যায়ের বইমেলা। এই বইমেলাটি এখনও সেভাবে জমে ওঠেনি, কিন্তু ধারণা করা হচ্ছে যে মেলায় যেহেতু এখনও 6 দিন বাকি আছে, এই 6 দিনে আসলে মেলাটি জমে উঠবে। রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এই মেলাটি উদ্বোধন করেছেন এবং বইমেলার পাশাপাশি কিন্তু এখানে প্রতিদিন বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। কথা বলছি একজন দর্শকের সাথে। আমার বাচ্চা বাবুর জন্য এবং আমার জন্য বইমেলা আসছি বই নেওয়ার জন্য। তবে মেলা এখন জমে উঠেনি, তবে হয়তো জমে উঠবে। তবে এই গরমের সময় এই বইমেলাটা হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে। এই বইমেলাটা যদি শীতকালে হতো তাহলে অনেক ভালো হতো, দর্শনার্থীরাও অনেক আসতো এবং তারা স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারতো এই বইমেলাটি। রংপুরের বিভাগীয় পর্যায়ের এই বইমেলায় ঢাকার খ্যাতনামা প্রকাশনী সংস্থাগুলো প্রায় সবাই এসেছে। এছাড়াও রয়েছে রংপুর এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি প্রকাশনী সংস্থা। ইতিমধ্যেই 55টি স্টলে প্রায় 20,000-এর মতো বই এখানে সংগ্রহ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী কয়েকদিনে এখানে বইয়ের ক্রেতা বাড়বে। এই ছিল রংপুর বিভাগীয় বইমেলা থেকে বইয়ের খবর। আকার ও প্রকারভেদে আগামী 15 মে থেকে বাজারে আসছে রাজশাহীর সুমিষ্ট আম। রাজশাহী সিটি হাট বাইপাস এলাকার আম বাগান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। রাজশাহী জেলায় 19,600 হেক্টর জমিতে আমের উৎপাদন হচ্ছে এবং এখানে আসলে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ থেকে যে 2,60,000 মেট্রিক টন আমের উৎপাদন হবে এই জমি থেকে। যেহেতু এবার শুরু থেকে আসলে আমের ফলন, আমের গুটি মুকুল কম এসেছিল, তারপরে গুটি দীর্ঘ খরাতে গুটি ঝরে যাওয়া, এই কারণে কৃষকরা একটা আশঙ্কার মধ্যে আছে যে এবার আমের উৎপাদন আসলে লক্ষ্যমাত্রা হবে না। ফলে রাজশাহীর আমটা কখন নামানো হবে, কোন কোন সময় নামানো হবে, এই জন্য জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আম চাষি উদ্যোক্তা ব্যবসায়ী সবার উপস্থিতিতে এই আম পাড়ার একটা সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং প্রধানত এই আমসূচি নির্ধারণ করার একটাই কারণ, যাতে অপরিপক্ক আম বাজারে সয়লাভ যাতে না হয়, যাতে কার্বাইড দিয়ে পাকানো আম যাতে দেশের বিভিন্ন জায়গায় না পৌঁছায়। এ কারণে এই আমটা যাতে একবার সুমিষ্ট ন্যাচারাল যে আমটা, সেই আমটা যাতে বাজারজাতকরণ করতে পারে, সেই জন্য এই আমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে সেটা যদি একটু জানাই যে 15 মে থেকে সকল প্রকার গুটি আম নামানো যাবে। 15 মে থেকে গোপালভোগ, রানী পছন্দ এবং লক্ষণভোগ ও লকনা। 30 মে থেকে ক্ষীরসাপাত এবং 10 জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো। 15 জুন থেকে আমরুপালি ও ফজদি আম। 5 জুলাই থেকে বাড়ি আম 4। 10 জুলাই থেকে আশিনা। 15 জুলাই থেকে গৌরমতি এবং 20 আগস্ট থেকে ইলামতি আম রাজশাহীর বাজার সহ দেশের বিভিন্ন স্থানে আসলে আমগুলো নামানো হবে। এবং এর সাথে সাথে কাটিমুন ও বাড়ি আম 11 যে দুটি আম, এই আমটা যেহেতু সারা বছর ব্যাপী পাওয়া যায়, এই সারা বছর ব্যাপী এই আমগুলো
কৃষকরা তাদের বাগান থেকে নামাতে পারবে। দেশের খবর আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।